আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, মে মাসের ১ তারিখ থেকে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছিল। এই সময়ের মধ্যে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগ একাধিকবার সেখানে তারা যাকে বলা হয় ঝটিকা মিছিল করেছে এবং আওয়ামী লীগের সেই ঝটিকা মিছিল ক্রমশ বড় থেকে বড় হয়েছে এবং এর মধ্যে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো একদল আওয়ামী লীগের যারা নেতা তারা অলনে ছাড়েন বঙ্গবন্ধু এভিনিউ মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস। সেই কেন্দ্রীয় অফিসে এসে তারা সেই অফিস দখল নিয়েছেন এবং সেই অফিসে যে সাইনবোর্ড ঝুলছিল নতুন কি একটা পার্টির, সেই হ্যান্ডবোর্ড খুলে দিয়ে ২০-২৫ মিনিট সেখানে অবস্থান করে তারা আবার সেখান থেকে চলে গেছেন এবং এই ঘটনার পর দেখা গেল যে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী বলে পরিচয় দেয়নি তারা, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০-২৫ জনকে গ্রেপ্তার করেছে, বলেছে যে এরকম এরা নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন, সেই সংগঠনের নেতাকর্মী। কিন্তু বাস্তবতা হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকের ডগায়, বিএনপির নাকের ডগায় এবং ওখানে জামাত এনসিপি সবার নাকের ডগায় কিন্তু আওয়ামী লীগ এই কাজটি করেছে, অর্থাৎ বঙ্গবন্ধু এভিনিউতে তাদের যে উপস্থিতি এটি দ্বারা তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা রেড সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছে। এই গেল বাস্তবতা, প্র্যাকটিক্যাল দৃশ্য। দ্বিতীয় যে ঘটনা সেটা হলো অনলাইনে তারা সবাই প্রচার করছিল বড় কিছু একটা ঘটবে এবং তাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তাদের যে সকল বক্তা রয়েছেন সামাজিক মাধ্যমে তারা বেশ উচ্ছ্বসিত যে এই মে মাসের মধ্যে বড় কিছু একটা ঘটবে। এই কথাগুলোটা কিন্তু তারা বারবার বলে আসছিল এবং তারা স্পষ্টতই বিএনপির ব্যাপারে নমনীয়, তারেক রহমান সাহেবের ব্যাপারে নমনীয়, এমনকি সালাউদ্দিন সাহেবের ব্যাপারে নমনীয় এবং তাদেরকে নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য করেনি। যদিও সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে এই মামলাগুলো কিন্তু সব বেশিরভাগই বিএনপির লোকজন করেছে। আবার সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনকে যারা আশ্রয় দিয়েছে, তাদের সহায় সম্পত্তি যারা রক্ষা করছে তারাও কিন্তু বিএনপির লোক। সারা বাংলাদেশের কোর্ট কাছারিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নাজেহালের শিকার হচ্ছে, তাদেরকে ধরে যেভাবে গণপিটুনি দেওয়া হচ্ছে বড় বড় নেতাকে ধরে, এখানে এনসিপি বা অন্য দলের যারা লোকজন আছে তাদের সাথে অনেক অনেক বেশি বিএনপির লোকজন রয়েছে। কিন্তু এরপরেও কিন্তু বিএনপির ব্যাপারে স্বয়ং শেখ হাসিনা এবং তার অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মানে আশ্চর্যজনক নীরবতা ভূমিকা পালন করছেন। শেখ হাসিনা তার স্বভাবসুর যে ভঙ্গিমা, জিয়াউর রহমানকে আক্রমণ করা, খালেদা জিয়াকে কটূক্তি করা, তারেক রহমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এই গত ৯ মাসে তিনি একটি বারের জন্য এই কাজ তিনি করেননি। আর মে মাসে, এই পুরো মে মাসে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের বক্তব্য কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে বিএনপি এবং তাদের মধ্যে যে সম্পর্ক অনেকটা হরিহর আত্মার মতো। এই বাংলাদেশে একবার আওয়ামী লীগ শাসন করেছে, আর একবার বিএনপি শাসন করবে, বিএনপির পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, শাসন করবে এবং এই বাস্তবতা মেনে নিয়ে তারা বিএনপিকে এম্পাওয়ার্ড করার চেষ্টা করেছে পুরো মে মাস জুড়ে। এই গেল এক। ২ নম্বর হলো যে ঢাকা রাজধানীতে এরশাদ যখন আন্দোলন শুরু করলেন নগর ভবনে, তখন সেই এনসিপির যারা লোকজন রয়েছেন তারা বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগের টাকায় মূলত বিএনপি চলছে। তারা ইন্ডিকেট করার চেষ্টা করলেন যে নগর ভবনে যে সকল কন্ট্রাক্টর রয়েছেন, যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন, তাদের একটা বিরাট অংশ তারা জনাব এরশাদকে মেয়র হিসেবে চাচ্ছেন এবং এই আন্দোলনকে তারা পিছন থেকে ধুমায়িত করছেন, শক্তি দিচ্ছেন আওয়ামী লীগের যারা লোকজন আছে। এই কারণে যে এখন যে পদ্ধতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চালাচ্ছেন এবং যে পদ্ধতিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য একজন শক্তিশালী প্রশাসক খোঁজা হচ্ছে সত্যিকার অর্থে, যে কিনা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জনতার মেয়র জনাব এরশাদ সাহেবের সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারেন,
এরকম একজন শক্তিশালী মানুষ কিন্তু তারা খুঁজছেন উত্তর সিটির মতো, কিন্তু তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। জামাত মাইন্ডেড বেশ কয়েকজন নেতাকে, ব্যক্তিকে, যাকে বলা হয় অফার দেওয়া হয়েছিল। এর মধ্যে আমেরিকা প্রবাসী একজন ভদ্রলোক আছেন, খুবই পরিচিত ভদ্রলোক, আমি নাম বললাম না। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে তিনি দক্ষিণ সিটির মেয়র হতে চান কিনা। তো তিনি বলেছেন যে আমার এই নিরাপত্তা কি, আসবো কি, বা এটা কতদিনের জন্য, ২-৪ মাসের জন্য বা ৬ মাসের জন্য হলে তো হবে না, একটা নির্দিষ্ট টাইম লাগবে, তাছাড়া আমি এখানে আসবো না। তো এই কারণে কি হলো, তারা এই প্রশাসক, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যত সুন্দরভাবে নিয়োগ করতে পেরেছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা সেটা সাহস পাচ্ছেন না। এর কারণ হলো উত্তর সিটি কর্পোরেশনে তাবিদ আউয়াল তার যে সাংগঠনিক ভিত্তি বা তার যে অ্যাগ্রেসিভনেস, এটা এরশাকের মতো না। আর পুরনো ঢাকা কেন্দ্রিক যে বিএনপি সংগঠন রয়েছে, এরশাকের ব্যক্তিগত যে কর্মী বাহিনী রয়েছে, তো তাকে বা এই কর্মী বাহিনীকে মোকাবেলা করে এখানে যিনি বসবেন তাকেও সেই পুরনো ঢাকা কেন্দ্রিক ওরকম শক্তিশালী একটা কমিউনিটি লিডার হতে হবে। তো সেখানে যেমন প্রথম থেকে আপনি দেখেন, ওখানে ব্যারিস্টার আবুল হাসনান সাহেবকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে এখানে সাইদ খোকন সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল, মেয়র মোহাম্মদ হানিফ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল, এখানে সাদেক হোসেন খোকা সাহেব নিয়োগ লাভ করেছেন। প্রায় সবারই কিন্তু স্থানীয় মানে যাকে বলা হয় শক্তিমত্তা রয়েছে, যাদেরকে ভূমিপুত্র বলা হয়, সন অফ দ্য সয়েল বলা হয়। তো এরকম একজন ভূমিপুত্রকে তারা খোঁজ করছেন। অবশ্য আরেকজন লোককে, জাতীয় পার্টির একজন লোক এখানে ছিলেন, যিনি মেয়র পদে দাঁড়িয়েছিলেন 2014 সালে সাইদ খোকনের বিরুদ্ধে, সেটা হলো মিলন সাহেব, জাতীয় পার্টির নেতা মিলন সাহেব। তিনিও কিন্তু পুরনো ঢাকার অত্যন্ত অভিজাত পরিবারের লোক, যথেষ্ট তার লোকজন আছে, তার কাছে অফার যায়নি এখন পর্যন্ত। তিনি রাজি যদি হতেন, সেক্ষেত্রে তিনি হয়তো তার লোকজন সহকারে কিছুটা হলেও প্রতিরোধ তিনি গড়ে তুলতে পারতেন, কিন্তু দলগতভাবে বিএনপির সাথে না, মানে কমিউনিটি ক্ষেত্রে, অর্থাৎ তার সাথে যদি প্রশাসন থাকতো, তারপরে শেষে লোকজন থাকতো, তাহলে পুরনো ঢাকা থেকে ২-৪ হাজার লোক ম্যানেজ করে সেখানে সবসময় সিটি কর্পোরেশন ভবনে বসায় রাখা সাইফুদ্দিন মিলন, যাকে সবাই পোস্টার মিলন বলেন, তার পক্ষে অসম্ভব ছিল না। তো এরকম আমি একটা উদাহরণ দিলাম, মানে সাইফুদ্দিন মিলনের মতো এরকম পুরনো ঢাকাতে অনেকের সঙ্গেই বিএনপি জামাতের সঙ্গে সম্পৃক্ত, বিএনপি না জামাতের সঙ্গে যারা সম্পৃক্ত, জামাতে রাজনীতি করেন, তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কারোরই রাজনীতি করার অভিজ্ঞতা এরশাকের সাথে নেই, এরশাকের মতো নেই, বা সাইফুদ্দিন মিলনের মতো নেই। ফলে এটাই একটা অমীমাংসিত জায়গা। তো এই অমীমাংসিত যে জায়গা, সেই জায়গাতে মানে এই ঘটনাগুলো মানে সরকার একটা কনক্লুশনে আসতে পারেনি, তারা প্রশাসক নিয়োগ দিতে পারেনি, এবং সেই প্রশাসক নিয়োগ দিতে না পারার কারণে কি হলো, এই এরশাকের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা দানা বাঁধলো, এবং সেই আন্দোলনটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে সরকারের জন্য এতটা অস্বস্তিকর হয়ে পড়লো যে